গণহত্যায় জড়িত আওয়ামী লীগ কর্মী মুখোশ পাল্টে ছাত্র হত্যার বাদী, অর্থ হাতিয়ে নিতে ভয়ঙ্কর প্রতারণা, অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বিভিন্ন লোকজনকে ধোঁকা দিয়ে টাকা পয়সার জন্য এরকম করার চেষ্টা করছে, তবে যেগুলো আমাদের নলেজে আসতেছে সেগুলো আমরা নজরদারিতে রাখতেছি এবং অনেককেই আইনের আওতায় নিয়ে আসতেছি। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, বাস্তবতা মেনেই সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা, যোগাযোগ বাড়ানোর তাগিদ। স্বৈরাচার হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকিতে মেটার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত মতামত। স্কুলে ভর্তিতে গলা কাটা ফি, অবকাঠামো নেই, ভাড়া করা ভবনে চলছে শতাধিক প্রতিষ্ঠান, দুশ্চিন্তায় অভিভাবকরা, নির্বিকার কর্তৃপক্ষ। নীতিমালার অভাবে এক এক শিক্ষা প্রতিষ্ঠান বা এক এক কিন্ডারগার্টেনগুলো তারা নিজেদের মতো করে তাদের টিউশন ফিগুলো নির্ধারণ করে। আমি বাচ্চাকে দিয়েছিলাম নার্স প্লেতে, প্রি প্লেতে, কিন্তু সে তুলনায় তার যে আপডেট হওয়ার কথা সেটা কিন্তু তার হয়নি। টাকা দিয়েও মিলছে না প্যাকেটজাত সয়াবিন তেল, খোলা তেলের চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে দাম, সংকট উত্তরণে নেই কোনো পদক্ষেপ। এবং 2 যুগ পর সিরিয়ায় স্বৈর শাসনের অবসান, দামেস্কের প্রেসিডেন্ট প্যালেসের লুটপাট যেন বাংলাদেশের গণভবন ঘটনার পুনরাবৃত্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ছাত্র জনতার উপর ব্রাশ ফায়ার করা আওয়ামী লীগ কর্মী এখন মুখোশ পাল্টে ছাত্র হত্যার বাদী, অর্থ হাতিয়ে ও সাধারণ মানুষকে ফাঁসাতে এমন ভয়ঙ্কর প্রতারণা চলছে সাভারে। সেখানে আলোচিত ইয়ামিন হত্যা মামলাটি করে সেই আওয়ামী লীগ কর্মী, অথচ বাদীকে চেনেন না সেই শহীদ ইয়ামিনের পরিবার। দেশ টিভির অনুসন্ধানে সাভার জুড়ে মিলেছে এমন অসংখ্য প্রমাণ। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সাথে নিয়ে মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরায় জানাচ্ছেন এম এ আজিম। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ, তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। সরকারের পক্ষ থেকে মিথ্যা মামলা বন্ধে হুঁশিয়ারি দেয়া হলেও এখনো কি বন্ধ হয়েছে? কারা করছে মিথ্যা মামলা, কারা করছে মামলা কেন্দ্রিক বাণিজ্য? দেখুন সেই অনুসন্ধান। জুলাই আগস্ট বিপ্লবে সাভারে প্রকাশ্য গুলি চালাতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। তাদের একজন আব্দুল জলিল। আওয়ামী লীগের কর্মী জলিলকে পিস্তল হাতে স্বৈরাচার সরকারের আমলে হরহামেশাই প্রকাশ্য ঘুরে বেড়াতে দেখেছেন সাভারবাসী। ছাত্র জনতার উপর প্রকাশ্য ব্রাশ ফায়ার করা আওয়ামী লীগ কর্মী সেই আব্দুল জলিলই রূপ বদলে সাভারের ছাত্র ইয়ামিন হত্যা মামলার বাদী। মামলার এজাহারে আওয়ামী লীগ কর্মী জলিল প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে ইয়ামিনের স্বজন দাবি করে নামে বেনামে আসামি করে ফাঁসায় সাধারণ মানুষকে। যে মামলায় নিজের পরই সাক্ষী রেখেছেন সেলিম মোল্লা নামের একজনকে। তার মুখোমুখি দেশ টিভি টিম। শুধু সাভারবাসী নয়, সেলিম মোল্লাও অবাক জলিল আসামি না হয়ে বাদী হওয়ায়। আগে তো বিপক্ষেই ছিল, আগে তো যে ছাত্রকে বিপক্ষে ছিল এই জলিল রাজুও, যে গোলাগুলি করলো না, মেডিকেলে গুলি করলো, পরে ওর মেডিকেলও ভাঙলো। আদালত থেকে মামলার নথি সংগ্রহ করে দেখা যায় ইতোমধ্যে একজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে হলফনামা দিয়েছে জলিল। বিষয়টি জানতে আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। মামলায় ফাঁসিয়ে রীতিমতো চাঁদাবাজি শুরু করেছে জলিল। অব্যাহতি দিতে কারো কাছ থেকে জমি, আবার কারো কাছে টাকা দাবি করছেন তিনি। উনি বলতিছে যে আমার বাসার পাশে যে 1% জায়গা 8-9 বছর ধরে মামলা চলতিছে, ওই জায়গাটা ছেড়ে দেন, মামলা উঠায় নেব। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জলিল। মুঠোফোনে জানান প্রশাসনের কথায় অন্যের অস্ত্র নিয়ে শখে ছবি তুলেছিলেন তিনি। শখের বিনিময়ে আমাকে তখনকার প্রশাসন বৈধ অস্ত্র দিয়ে আমাকে ছবি তোলাইয়া, তাও আমি শখ করে তুলে ফেলাইছিলাম। সাভার জুড়ে এমন মামলা বাণিজ্যে মেতেছে আরও অনেকে। রাসেল গাজী হত্যার ঘটনায় মামলা করেছে সাহেব আলী নামের অজ্ঞাত একজন, যাকে চেনেই না রাসেলের পরিবার। তারা অনেকে বলছিল যে মামলা করলে টাকা দিবে বা এরকমও অনেকে বলছিল, কিন্তু আমরা ওতে রাজি হইনি। আমরা এই শহীদ রাসেল গাজীর পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জানি না,
আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার নামে মামলা হয়েছে। প্রলোভনে মামলা দিয়ে বিপাকে অনেক শহীদ পরিবার। শহীদ মেহেদি হাসানের বাবা বাচ্চু সরকারকে দিয়ে ৮০ জনের বিরুদ্ধে মামলা করিয়ে লাপাত্তা একটি চক্র। জাহের উনি মামলাটা সাজাইয়া মামলাটা দেওয়ার পরে উনি আমার ফোনও ধরে না, আমার লগে এই পর্যন্ত দেখাও করে নাই। ঢালাও বা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুলিশ বলছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও লাগাম টানা যায়নি চক্রগুলোর। বিশেষ করে চাঞ্চল্যকর মামলাগুলো সেগুলো নিয়ে বাইরে একটা প্রতারণা করার জন্য, বিভিন্ন লোকজনকে ধোঁকা দিয়ে টাকা পয়সার জন্য এরকম করার চেষ্টা করছে। তবে যেগুলো আমাদের নলেজে আসতেছে সেগুলো আমরা নজরদারিতে রাখতেছি এবং অনেককেই আইনের আওতায় নিয়ে আসতেছি। আলোচিত ইয়ামিন হত্যার বিচার দাবিতে তার মামা বাদী হয়ে মামলা করলেও একই ঘটনায় আরেকটি মামলা দিয়ে রমরমা বাণিজ্য করছে জলিল। এখন কে এটা মামলা করছে, কেন করলো, তার কোন উদ্দেশ্য করলো, সে মামলায় মানে কি বর্ণনা আনছে, আপনি বর্ণনা ওই মামলার কাগজ আমাকে তো সাভার থানার আইন। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রক্তের দাগ না শুকালেও নামে বেনামে মামলা দিয়ে বাণিজ্য শুরু করেছে একাধিক চক্র, যা ছাত্র জনতার আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সঠিক অপরাধীদের বিচারকেও বাধা সৃষ্টি করছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক আর আগের মতো নেই। তা মেনে নিয়েই দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এদিকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে তাগিদ দেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ৫ আগস্টের পর বদলের হাওয়া ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে দুদেশের জনগণকেই ফুঁসিয়ে তুলছে ভারতীয় মিডিয়া। দুদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে বাকযুদ্ধ। নাজুক এই পরিস্থিতিতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়। বৈঠকে পানির ন্যায্য হিস্যা বন্টন, নির্বিচারে সীমান্ত হত্যার মতো অমীমাংসিত অনেক বিষয় ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়ন, বিগত সরকারের সময়ে করা অসম চুক্তির পর্যালোচনা সহ উভয় দেশের গণমাধ্যমকে এক মঞ্চে আনার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। অন্যথায় জনরোষ দাবানলে পরিণত হতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দুই দেশের জনগণ কেন্দ্রিক কিভাবে সম্পর্ক করা যায়, যেটা দুই দেশের জনগণের লাভ, একটা দেশের লাভ না, সেই জিনিসটা তৈরি করা। আমরা যত দেরি হয়ে যাচ্ছে অত দেখা যাচ্ছে যে অন্য যেই ফোর্সগুলো আছে, যাদের হয়তো স্বার্থ, অন্য স্বার্থ, সেগুলো সামনে চলে আসে এবং তাতে হয় কি জনগণের ভোগান্তি হয় এবং দুই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা বলছি, তাদের ভোগান্তি হচ্ছে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভুলে পরিবর্তিত নতুন সম্পর্ক মেনে নিয়ে দুদেশকে এগিয়ে যাবার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান অস্থিরতায় দুই দেশের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগরতলা মিশনে হামলা ও বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় স্মারকলিপি দেয় বিএনপির এই ৩ সহযোগী সংগঠন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিদ্বেষের কারণেই বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভারত। জানান, দিল্লির আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত দেশের মানুষ। সাইফুল রিপনের প্রতিবেদন।
ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রার আয়োজন করে বিএনপির ৩ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পদযাত্রায় যোগ দিয়ে ছাত্রদলের শীর্ষ 2 নেতা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ভারত। ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের স্পিরিট ভারত সরকার কোনোভাবে মেনে নিতে পারেনি। এই দেশের 20 কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, 15 বছর দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ভারত। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। আগামী দিনেও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অপসীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারত প্রতি মুহূর্তে বাংলাদেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন, সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রামপুরা এলাকায় পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে বিক্ষোভ মিছিল। পরে সেখান থেকে বিএনপির 3 সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ পুনর্গঠনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মতো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বরিশাল ও রংপুরে বিএনপির 31 দফা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তিনি একথা বলেন, আন্দোলন সফল হয়েছে সব রাজনৈতিক দল ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে, তাই সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন করতে হলে জাতিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ করতে হবে। একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল। আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়, ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টার মন্তব্য একান্ত ব্যক্তিগত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ফজলা আদিত্যের রিপোর্ট। দেশে চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়টি। এ সময় প্রেস সচিব জানান, হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। হেট স্পিচ সেগুলো দিকে যাতে যারাই শেখ হাসিনার কাভার করেন বাইরে, বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। আর
মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আওয়ামী লীগের যে সকল পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তা নিয়েও নজর রাখবে মেটা। যেগুলো অবশ্যই যদি মিসইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে এফেক্ট করছে, অবশ্যই আমরা তাদের নজর রাখবো। এতে যদি কোনো ভালনারেবল পিপলের এগেনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজর রাখবো। এদিকে নির্বাচন প্রসঙ্গে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টা এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো বিবৃতি দেয়নি। 2025 ইলেকশন হতে পারে, তো সেইটাকে একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। আগামী 1 বছরের মধ্যে নতুন সরকার। শিক্ষা উপদেষ্টার এমন মন্তব্য একান্ত ব্যক্তিগত মতামত, সরকারের কোনো ঘোষণা নয়, তাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগাম শীতকালীন সবজি আসছে রাজধানীর বাজারগুলোয়। ফলন বেশি হলেও পরিবহন খরচ ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম বেশিই থাকছে। কারো কারো দাবি, চাঁদাবাজদের দৌরাত্ম্য কমলেও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দাম নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন ক্রেতারা। জাহিদ হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝাই করে আনা হচ্ছে শীতকালীন সবজি। ফুলকপি, বেগুন, শসা, মূলা, টমেটো সহ শীতের হরেক রকম সবজি ভিন্ন মাত্রার সতেজতা ছড়াচ্ছে বাজারে। ফলন বেশি হলেও পরিবহন ও উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় সবজির দামে লাগাম টানা যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। তেলের দাম কমের কারণে সবজির দামটা কম ছিল, এখন 10-15 হাজার টাকা গাড়ি ভাড়া ডিস্টেন্স হয়ে যেতেছে। এই সব কিছু মিলাইয়া বাজার খরচ, আরও একটা ঘর চালাতে তো অনেক খরচ আছে। অনেক সুন্দর ফসল হন, মানে আরও অনেক ভালো কমবো মাল। এখন 50 মন 30 বেচতেছে, 35-40 এরকম আয়া পড়বো। খুচরা দোকানদাররা তারা যদি মানুষের প্রতি জুলুম করে, এটা তারা সিন্ডিকেট করলো, দুষ্টা কিন্তু আমাদের উপরে আসতেছে। তাই সকল দোকানদারে বলবো যে সর্বনিম্ন কম দামে বিক্রি করবেন, যে মানুষ যে খাইতে পারে। এদিকে পরিবহনে নেই চাঁদাবাজির দৌরাত্ম্য, বললেন পরিবহন চালকরা। আমি আইছি পাবনা থেকে পিস নিয়ে, রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি নাই। আগে চাঁদাবাজি হইতো, কিন্তু এখন সেই চাঁদাবাজিটা হয় না। মাল নেওয়ার আগে যে চাঁদাবাজি ছিল, এই চাঁদাবাজিটা নাই। দাম নিয়ন্ত্রণে তাই বাজার মনিটরিং ও সেনাবাহিনীর যৌথ অভিযানের দাবি ক্রেতাদের। কঠোরভাবে এটাকে হস্তক্ষেপ করতে হবে, যে এইভাবে এটাকে দমন করে বা আপনার সিন্ডিকেটটা দমন করে দ্রব্যমূল্যটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সবারই প্রত্যাশা যে বাজার নিয়ন্ত্রণে থাকুক, মানুষ ভালোভাবে কেনাকাটা করতে পারে, যাতে এটা সবারই প্রত্যাশা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। পৌষ মাস শুরুর আগেই দক্ষিণের জেলা ভোলায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়ছে জানাবেন। শুভ সকাল ইশরাত। আজকে কিন্তু বলা যায় যে তাপমাত্রা অনেকটা নেমে এসেছে। আজকের দিনের তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালকে কিন্তু মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে ঘন কুয়াশায় কিন্তু চারপাশ, এতে বিপাকে পড়েছেন যারা শ্রমজীবী মানুষ রয়েছেন এবং যারা বাদে বসবাস করছেন নদীর উপকূলবর্তী, সে সমস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই বেশি। কারণ হচ্ছে যে হিমেল বাতাস, এতে তীব্র ঠান্ডা প্রবাহিত হচ্ছে এবং শীতের কারণে তাদের জনজীবন বলা যায় অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা দাবি তুলেছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ তাদের শীত বস্ত্র বিতরণ করা হয়, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও শীত নিবারণের ব্যবস্থা পাবে। তো এই বিষয়ে সম্পর্কে আমরা জেলা প্রশাসক আজাদ জাহানের সাথে আমরা কথা বলেছি এবং তার কাছে জানতে চেয়েছি আমরা। তিনি যেমনটি বলছিলেন যে ছিন্নমূল মানুষের জন্য প্রতি বছর যে কম্বল বরাদ্দ হয়ে থাকে, সেটি এবছর এখনো বরাদ্দ হয়নি। তবে বরাদ্দ হওয়ার সাথে সাথেই তিনি ছিন্নমূল মানুষের কাছে সেই কম্বলটি বরাদ্দ
দিবেন এমনটি বলছিলেন। এবং একই সাথে যেহেতু ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে চারপাশ, আমি রয়েছি ভোলা লক্ষ্মীপুর বরিশাল মহাসড়কে এবং এই সড়কে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করছে ইরশাদ, সেগুলোকে কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত চলাচল করতে হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে তাদের চলাচল করতে হচ্ছে, কেননা অল্প কিছু দূরত্ব দেখা গেল কিন্তু তাদের হেডলাইট জ্বালিয়ে সেটি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং আবহাওয়া অধিদপ্তরে আমরা কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের বলা হয়েছে যে এই ঘন কুয়াশা কিন্তু এই মাসের শেষের দিকে আরো তীব্র আকার ধারণ করবে এবং একই সাথে শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কার কথাও কিন্তু জানিয়েছেন। তো সেক্ষেত্রে শীতের তীব্রতা আরো বেড়ে যাবে এবং তাপমাত্রা আরো নিচে নেমে যাবে এমনটি আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলছিল। তো আমরা আসলে কথা বলেছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের সাথে, তারা বলছিল যে শীতের তীব্রতার কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না এবং এ কারণে তাদের অনেকটা সংকট দেখা দিয়েছে এমনটি তারা আমাদেরকে বলছিলেন। একই সাথে আমরা দেখেছি যে শীত বাড়ার সাথে সাথে ফুটপাতের যে সমস্ত দোকান রয়েছে, শীত বস্ত্রের দোকান, সেগুলোকে কিন্তু কেনাবেচা জমে উঠেছে এবং অবস্থার কারণে যারা বিশেষ করে নিম্ন কেনার জন্য কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন এবং বলা হয়েছে যে এই যে শীতের তীব্রতা বেড়ে যাওয়া সেটি আসলে জলবায়ু পরিবর্তনের একটি প্রভাবও থাকতে পারে বলে আমরা বিভিন্ন দপ্তরে কথা বলেছি, বিশেষ করে মৎস্য দপ্তরে কথা বলেছি প্রাণী সম্পদ দপ্তরে এবং একই সাথে আমরা কথা বলেছি কৃষি দপ্তরে। তারাও বলছিল যে আসলে ঘন কুয়াশার তীব্রতা বাড়লে সেক্ষেত্রে ফসলের ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। তো এ ছিল আমার কাছে শীতের তীব্রতায় যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলার, তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা। লালমনিরহাটে দুটি সার বোঝাই ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। রোববার রাত 11টার দিকে কালীগঞ্জ উপজেলার সুকান দিঘিতে ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ডিলারদের গোডাউন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে টিএসপি ডিএপি সারের ট্রাক দুটি উপজেলার চলবলা ইউনিয়নের অনুমোদিত বিএডিসি সার ডিলার আজিজুল নামের একজনের হাত হতে পারে বলে জানান আটকরা। কৃষকদের আটক করা সারের বিষয়টি তদন্ত সাপেক্ষে সমাধান করা হবে বলে জানিয়েছে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সার পায় না আর ডিলার চুরি করিয়ে সার বিক্রি করে দোকানদারের কাছে। ডিএপি সারের বরাদ্দ হলো 302টা, এখানে পাঠাইছে 276টা, বাকিটা ওখানে বিক্রি করছে। আবার এখানে মাল নামার পর রাতে ভ্যান নিয়ে আসি মাল টানি নিয়ে যাওয়ার প্ল্যান করছিল, সে ভ্যান পর্যন্ত নিয়ে আসছিল। 111 বস্তা সার আছে, 98 বস্তা 13 বস্তা নাই, 302 বস্তা সার আছে, 276 বস্তা সার নাই, 28 বস্তা 24-26 বস্তা। 3 ঘন্টা আগে কল দেওয়া হয়েছে ডিলারকে, ডিলার আসতেছে রাস্তার মধ্যে মেমোরাই খেলেছে। নতুন বছরে সন্তানদের যারা স্কুলে ভর্তি করাবেন তাদের জন্য অপেক্ষা করছে গলা কাটা ফি। অবকাঠামো না থাকলেও রাজশাহীতে নানা নামে চলতে থাকা কিন্ডারগার্টেনগুলো প্রি প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে পরিমাণ ফি নির্ধারণ করেছে তা অনেকের মাসিক আয়ের দ্বিগুণ। ফলে সন্তানকে এসব প্রতিষ্ঠানে পড়াতে চড়া ফি গুনতে হবে অভিভাবকদের। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহীর সাগরপাড়ার নর্থ পয়েন্ট স্কুল, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর বাড়ি ভাড়া নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। নেই খেলার মাঠ, নেই স্কুলের অবকাঠামো। নগরীর সিএনবি মোড়ে 10তলা ভবনটিতে একাধিক অফিস, তারই মধ্যে 4টি ফ্লোর ভাড়া নিয়ে চলছে শিবুল মেমোরিয়াল স্কুল। শুধু ওই দুটি স্কুল নয়, অবকাঠামো নেই, ভাড়া করা ভবনে এমন শতাধিক প্রতিষ্ঠান চলছে নানা নামে। অভিভাবকদের কাছ থেকে আদায় করছে চড়া ফি। টিউশন ফি বলেন, প্লেয়িং বা ড্রামা বিভিন্ন ফর্মে নিয়ে দেয়, তো সেটা একবারে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য এটা বিশাল ধরনের চাপে। আমি বাচ্চাকে দিয়েছিলাম নার্স প্রি প্লেতে, কিন্তু সে তুলনায় তার যে আপডেট হওয়ার কথা সেটা কিন্তু তার হয়নি।
রাজশাহীর কয়েকটি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীতে ভর্তির ফি লক্ষ্য করলে দেখা যায় প্যারামাউন্ট সবচেয়ে বেশি ২৭,০০০, ভার্টেক্স 23,০০০, নর্থ পয়েন্ট ১৬,০০০, শিমুল মেমোরিয়াল ১৫,০০০ টাকার বেশি ফি আদায় করে। কিন্ডারগার্টেন হলেও সবচেয়ে কম ২,২০০ টাকা নিচ্ছে মজিদ মেমোরিয়াল। এমন ফি নেয়ার যৌক্তিকতা নিয়ে আছে পাল্টাপাল্টি মত। আমি সেখানে চেয়ারম্যান হিসেবে আছি। আপনি কি অন্যান্য প্রাইভেট স্কুল দেখছেন? দেখে কি এখানে আসছেন? প্রতি মাসে 10 লক্ষ টাকা ভাড়া দিতে হয়। স্মার্ট ক্লাসরুম, প্রত্যেকটিতে এসি, ল্যাপটপ সহ। উপায় নাই তো, কি করবো? এটা নিয়েই তো আমরা অনেক লসে আছি। এখানকার মানুষের আয় ইনকামের উপরে তারা তো চলবে, সেই ক্ষেত্রে একটা সহনীয় পর্যায়ে ভর্তির টাকাটা নিলে আমার মনে হয় অভিভাবকরা উপকৃত হতো। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মান ভালো না হওয়ায় কিন্ডারগার্টেন সেই জায়গা নিতে পেরেছে, কিন্তু কোনো নিয়মনীতি না থাকায় ইচ্ছেমতো আদায় করছে ফি। সুনির্দিষ্ট নীতিমালার অভাবে এক এক শিক্ষা প্রতিষ্ঠান বা এক এক কিন্ডারগার্টেনগুলো তারা নিজেদের মতো করে তাদের টিউশন ফিগুলো নির্ধারণ করে। যেমন এখানে ২২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত টিউশন ফি নেওয়ার নজির আছে। তা আমি মনে করি এগুলো সুশিক্ষার ক্ষেত্রে অন্তরায়। মানসম্মত শিক্ষার যে একটি ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার থেকে তো বঞ্চিত হচ্ছেই এবং একটি চড়া মূল্যে তাদেরকে শিক্ষা নিতে হচ্ছে। সরকার ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা করে। ২০১৬ সালে বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়। ৩ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত নিবন্ধন কিংবা শুমারির কোনোটিই হয়নি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বগুড়ার বাজারে টাকা দিয়েও মিলছে না বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল। অন্যদিকে খোলা তেলের চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়াতে তেল কোম্পানিগুলো একযোগে বাজারে বোতলজাত তেলের সরবরাহ বন্ধ করায় সৃষ্টি হয়েছে এই সংকট। প্রায় মাসখানেক ধরে এই অবস্থা থাকলেও সংকট উত্তরণে এখনো দেখা মেলেনি কোনো দৃশ্যমান পদক্ষেপের। বিস্তারিত সহকর্মী সঞ্জু রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে। প্রায় ১ মাস হলো বগুড়ার খুচরা বাজারের দোকানগুলোতে নেই প্যাকেট ও বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ। বাজারে যখন প্রায় সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন তেল কোম্পানি ও অধিক মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে খোলা বাজারেও পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেলের দাম। বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮৫ টাকা প্রতি লিটার। খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ানোর উদ্দেশ্যে একযোগে বোতল ও প্যাকেটজাত তেলের সরবরাহ বন্ধ করেছে বড় বড় তেলের কোম্পানিগুলো। আর যাদের কাছে আগের কেনা তেল রয়েছে তারাও বোতল কেটে বিক্রি করছে খুচরা হিসেবে। তেলের দাম একটু বেশি, আমরা ভোজ্য তেল খোলা গুলাম সয়াবিন বেশি ১৭৫ টাকা লিটার। বোতল তেল কোথায় পাচ্ছে না, দিয়ে খোলা তেল নিচ্ছে। খোলা তেলের এগুলো চাপ পড়ে গেছে। ৬ টাকা ৬০ টাকা বেশি বিক্রি করার কারণে আপনার ম্যাজিস্ট্রেট আছে ১২,০০০ টাকা জরিমানা এখানে। এই কারণে অনেক ব্যবসায়ীরা এই তেল কিনছে না, আর কোম্পানিরা এখন খুলে নিজেরাই বিক্রি করছে। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। দ্রুত এই সংকট উত্তরণের দাবি তাদের। পাবলিক মারা হারতে কত পথ মানে করা লাগবে, অনুসরণ করা লাগবে, সেটা করতেছে সিন্ডিকেট। এটা আসলে বোঝাই তো যাচ্ছে, প্যাকেট কেন থাকবে না, বোতল কেন থাকবে না, একসাথে এতগুলো বোতল আপনার হচ্ছে প্যাকেট কোথায় গেল? ব্যবসায়ী নেতা আর বোতলজাত তেলের পরিবেশকরা বলছেন কোম্পানিগুলোকে বারংবার তাগাদা দেয়া সত্ত্বেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। কোম্পানিগুলো বলতেছে যে উৎপাদনের সমস্যা কোম্পানিগুলোর। এই জন্য আমাদেরকে সঠিকভাবে আমরা যারা আছি, সারা বাংলাদেশে পরিবেশক যারা আছি, আমাদেরকে কোম্পানি আমাদের চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারতেছে না। সিডি গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ যেসব গ্রুপের তেলগুলো আছে, সেই কোম্পানির লোকজনের সঙ্গেও আমরা মিটিং করছি যেন মার্কেটে গুরুত্বপূর্ণ তেল দেওয়া হোক। তারা আমাদের আশ্বাস করেছে যে একদিনের মধ্যে বা ২-১ সপ্তাহের মধ্যে তারা তেল মার্কেটে সরবরাহ করবে। উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় শুধুমাত্র প্যাকেট বা বোতলজাত তেলের প্রতিদিনের চাহিদা প্রায় ১০ থেকে ১২ টন, আর খুচরা বাজারে খোলা তেলের চাহিদা রয়েছে এর দ্বিগুণ। দ্রুততম সময়ে মুনাফালোভী ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভেঙে স্বাভাবিক হবে তেলের সরবরাহ, প্রত্যাশা ভোক্তার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বেগম রোকেয়া। রংপুরের পায়রা বন্দে আছে তার আতুরঘর, স্বজন, বাবার জমিদারি সম্পত্তি, বাবা চাচার কবর ও স্মৃতিঘর। বছর ঘুরে এখানে পালন করা হচ্ছে জন্ম মৃত্যু দিবস।
কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তিনিই নেই এখানে। মরদেহ পড়ে আছে ভারতের কলকাতার সোদপুর। প্রায় 1.5 যুগ আগে পরিবার দাবি তুলেছিল তার মরদেহ ফিরিয়ে আনার, কিন্তু সেই দাবি চিঠি চালাচালিতে চাপা পড়ে আছে। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। সবুজে ঘেরা চারপাশ, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই স্মৃতিচিহ্নই বেগম রোকেয়ার আতুর ঘর, যে ঘর থেকে কুসংস্কারের শেকল ভেঙে বাঙালি নারীর চোখে মুক্তির স্বপ্ন এঁকে দিয়েছেন তিনি। সেই আলোর পরশ ছুঁতে প্রতিনিয়ত এখানে আসেন রোকেয়া প্রেমীরা, খোঁজেন মুক্তির দিশারি প্রিয় মুখ রোকেয়াকে। মহিষী ব্যক্তি রয়েছেন, তাদের জন্মস্থানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টার করা হয়েছে, অথচ আমরা জন্মের পর থেকেই দেখি 9 ডিসেম্বর আসলেই একদম ব্যাপকভাবে এই অনুষ্ঠানটা জাস্ট 3 দিন বা 4 দিন করা হয়। প্রতি বছর এসে একই বেহাল দশা, আমরা এখন পর্যন্ত কোনো উন্নয়ন পাইনি। কিন্তু রোকেয়া যে হাজার মাইল দূরে ভিন দেশে আছেন তা নিয়ে আক্ষেপ আছে নতুন প্রজন্মের। তবু কুসংস্কার ভেঙে নতুন দিনে যার অবদান, তার ভিটাতেই এসে যেন মেলে মুক্তির বাতাস। আমাদের নারীদের প্রথম নারী যে আমাদের পড়াশোনায় সাহায্য করেছেন, যাতে আমরা পড়ালেখা করতে পারি। বইয়ে যতটা পড়ে অবগত ছিলাম যে ওনার এটা আছে ওইটা আছে, কিন্তু এখানে এসে আমরা অত কিছু দেখতে পারিনি। আমার মনে হয় যে এটা সংস্করণ করলে ভালো হয়। 2009 সাল পরিবারের পক্ষ থেকে কলকাতা থেকে দেহাবশেষ আনার দাবি উঠলে 2010 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেন তৎকালীন ডিসি, কিন্তু অজানা কারণে চাপা পড়ে আছে সেই ফাইল। এতে ক্ষুব্ধ পরিবার, স্বজন ও রোকেয়া অনুরাগীরা। রোকেয়া পরিবার অবহেলিত অবস্থায় আছে, কিন্তু অনেক দাবি দেওয়া আমরা করছি, আমি করছি, দুলাল করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এতই অবহেলিত পরিবার। রোকেয়ার সমাধি বাইরের মধ্যে আনার জন্য অনুরোধ করছি। গোটা দেশের রোকেয়া অনুরাগী মানুষের দীর্ঘদিনের দাবি, ভারত থেকে রোকেয়ার দেহাবশেষ তার জন্মভূমিতে নিয়ে আসা হোক। প্রত্যেক ভিটাতে আছে বাবা চাচার কবর, শুধু নানা বাধায় সীমান্তের ওপারে থাকা রোকেয়া আসে না বাপের ভিটায়। তবু আসার কথা শোনান জেলা প্রশাসক। এলাকাবাসীর যে দাবি যে বেগম রোকেয়ার দেহাবশেষ যেটা বর্তমানে ভারতে আছে, সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসার যে ব্যবস্থাটা, এটা উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার। তো এই বিষয়টাও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। ফিরে আসুক রোকেয়া, সমাজ রাষ্ট্রের চর্চা হোক তার আদর্শ, এমন প্রত্যাশা রোকেয়া অনুরাগীদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। শীতে শিশুদের পোশাক তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে প্রস্তুতকরণ খরচ। দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের রেডিমেড পোশাক পল্লীর 2000-এর বেশি ক্ষুদ্র কারখানার মালিক শ্রমিকরা। মজুরি নিয়ে হতাশার কথাও জানিয়েছেন পল্লীর কারিগররা। সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত টুম্পা আফরোজের রিপোর্টে। প্রত্যেকটি বাড়ি যেন এক একটি পোশাক কারখানা। মুন্সিগঞ্জ সদরের রামপাল ও পঞ্চসারি ইউনিয়নে কাজ করেন অন্তত 30,000 কারিগর। শীত মৌসুমকে সামনে রেখে সেখানে তৈরি হচ্ছে শিশুদের বাহারি ডিজাইনের পোশাক। 1 বছর থেকে 6 বছর বাচ্চা পর্যন্ত আর কি, একবারে 16 থেকে 38 সাইজ পর্যন্ত আর কি কমপ্লিট বানানো হয় আর কি। এটা হচ্ছে সাইজ মূলত 18, 20 আর 20/24, 28, 32 এই সাইজগুলো তো মূলত কাটা হতো। 3 মাসের বাচ্চা থেকে 1 বছর 2 বছর বাচ্চারা করতে পারবো। বেচা কিনা নারায়ণগঞ্জও বেচে, ঢাকাও বেচে, বিভিন্ন ডিস্ট্রিক্টও বেচা কিনা। তবে এই নান্দনিক বাহারি পোশাক তৈরির কারিগররা দৈনিক মজুরি পান মাত্র 5 থেকে 600 টাকা। এতে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। দাবি মজুরি বাড়ানোর। কাজের চাপ প্রতি বছরই ভালো চাপই থাকে। সকাল 8টা থেকে বসি, রাত্র 12টা 1টা, প্রায় 500-600 টাকা। আর যখন থাকে না তখন এত টাকা পাওয়া যায় না। আমরা ঘরে বাড়ি দুজনে হাজবেন্ড ওয়াইফ কাজ করি। বর্তমান যে দেশের যে অবস্থা, যে বাজার মূল্য, এই বাজার মূল্যতে আমাদের মনে করেন যে কোনোভাবেই চলতেছে না। এই কাজটা যে ডিউটি দিই আমরা, এই ডিউটিটা অন্য কোনো কাজে যদি আমরা দিই, তাহলে আমরা এর চেয়ে ডাবল বেতন পাইতে পারি। দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার প্রভাব থাকলেও এখনো শীতের দেখা নেই মুন্সিগঞ্জে, তাই চাহিদা কম শীতকালীন পোশাকের। পুঁজি নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। বাড়ছে না কারিগরদের মজুরিও। অন্যান্য জিনিস বাড়লে সাথে সাথে বাড়াই বেচতে পারে, কিন্তু দর্জি কাপড়টা বাড়তে পারে না। আর ব্যবসার দেশের পরিস্থিতি খারাপ হলে সবার আগে প্রভাব পড়ে কাপড়ের উপরে। দর্জি কারখানাগুলিতে প্রচুর প্রোডাকশন হয়, সেই অনুযায়ী সেল নাই, আনুপাতিক হারে ব্যবসা নাই। এবছর 50 থেকে 55 কোটি টাকার শিশুদের শীতকালীন পোশাক বিক্রির টার্গেট রয়েছে। শীতকালীন যে নান্দনিক যে পোশাক আশাক রয়েছে
সেই পোশাকের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা তারা মেটাতে সক্ষম হবেন। বিসিকের পক্ষ থেকে বিসিক তাদের অতীত তাদের সাথে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে যে কোনো ক্রাইসিসে তাদের সাথে আমরা থাকবো। শীত অনেকের কাছে দুর্ভোগের নাম হলেও ব্যবসায়ীরা মুখিয়ে আছেন তীব্র ঠান্ডার, কারণ এর সঙ্গেই জড়িয়ে আছে তাদের রুটি রুজি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হেরে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে তানজিদ মিরাজ ও মাহমুদুল্লাহর 50-তে স্কোরবোর্ডে 6 উইকেটে 294 রান তোলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে রাদারফোর্ডের সেঞ্চুরিতে রেকর্ড করে জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ, কিন্তু ঝড়ো গতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই প্রথম ওয়ানডেতে জিতেছে স্বাগতিকরা। ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে টাইগাররা। 295 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 27 রানের মধ্যে 2 ওপেনারকে হারায় ক্যারিবীয়রা। এরপর তৃতীয় উইকেটে 67 রানের জুটি করে প্রাথমিক চাপ সামাল দেন কার্টি ও সাই হোপ। কার্টি 21 রান করে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে হোপ ও রাদারফোর্ড 99 রানের জুটি করে দলকে জয়ের পথ দেখান। হোপ 50 তুলে 86 রান করে 193 রানে আউট হন। রাদারফোর্ড ও গ্রিয়েভসের ঝড়গতির ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 50 দেখা পাওয়া রাদারফোর্ড ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। 80 বলে 113 রান করে রাদারফোর্ড আউট হলে ভাঙে 97 বলে 95 রানের জুটি। 5 উইকেটে 295 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। গ্রিয়েভস 41 রানে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমে দলীয় 34 রানে ওপেনার সৌম্য সরকার 19 রান করে আউট হন। এরপর তিনে নামা লিটন দাস 2 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তানজিদ তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তৃতীয় উইকেটে 79 রানে জুটি গড়েন। তানজিদ ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় 50 তুলে 60 রান করে আউট হলে ভাঙে এই জুটি। আফিফ হোসেনকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে আরো 54 রান যোগ করেন অধিনায়ক মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম 50 দেখা পান অধিনায়ক। আফিফ 28 রান করে আউট হলে ভাঙে চতুর্থ উইকেট জুটি। মিরাজ 74 রান করে আউট হন দলীয় 198 রানে। এরপর মাহমুদুল্লাহ ও জাকের আলী অনেক ষষ্ঠ উইকেটে ঝড়গতিতে রান তুলতে থাকেন। এই দুইজনের ব্যাটে স্কোর 300-র কাছাকাছি চলে যায়। মাহমুদুল্লাহ শেষ ওভারে এসে 44 বলে ওয়ানডে ক্যারিয়ারের 30তম 50 তুলে নেন। জাকের আলী ইনিংসের 1 বল আগে 40 বলে 48 রান করে আউট হলে ভাঙে 74 বলে 96 রানের ষষ্ঠ উইকেট জুটি। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 294 রান। মাহমুদুল্লাহ 50 রানে অপরাজিত থাকেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।